আমরা ছোটবেলায় যেভাবে কাটিয়ে এসেছি জীবনটা এই রাজনৈতিক লাইফে আসার আগে ওরকম হতে মন চায়, কিন্তু সত্যি কথা বলতে অনেক ফর্মালিটির কারণে এটা করা হয়ে ওঠে না। একজন সংসদ সদস্য হয়ে, একজন মন্ত্রী হয়ে, একজন প্রধানমন্ত্রী হয়ে দেশের জন্য, মানুষের জন্য একটা ম্যাসিভ চেঞ্জে আপনি ভূমিকা রাখতে পারবেন। গ্রামে থাকতাম তো, তখন মুরগির ডাক দিয়েই ঘুম ভাঙতো, এরকম আসলেই হতো। তখন এই প্রত্যেকটা ঘটনার সাথে না সাহসটা বেড়ে যায়, দায়বদ্ধতা আসে, ভিতর থেকে একটা তাড়না আসে যে আমার জন্য একজন জীবন দিয়ে দিল, তাহলে তো এই জীবন এটা জীবনের ভয় করার এখন আর সুযোগ নাই। বরং তখন এটা মনে হয় যে তখন এই জীবন দিতে পারাটাই একটা অনেক বড় আত্মতৃপ্তির হয়ে দাঁড়ায় আর কি। রাজনীতির চেনা অধ্যায়ে একজন রাজনীতিবিদকে আমরা যেমন দেখি, কখনো বা উত্তপ্ত রাজপথে, কখনো বা সংসদের বিতর্কে, আবার কখনো টকশোর টেবিলে। কিন্তু রাজনীতির কঠিন বাস্তবতার আড়ালে একজন রাজনীতিবিদের ব্যক্তি জীবনের সাধারণ গল্পগুলো কেমন হয়? উৎসবে কি সেই চিরচেনা সমীকরণ বদলায়? সেই গল্পগুলোই তুলে ধরবো আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর ঈদ স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনায় আমরা এমন একজন রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি যিনি ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে আইকন হয়ে উঠেছেন। তিনি জুলাই যোদ্ধা সার্জিস আলম। স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। একজন রাজনীতিবিদকে আমরা সারা বছর দেখি একটা রাজনীতির কঠিন মঞ্চে, উৎসবে আসলে রাজনীতিবিদের সেই জীবনটা কতটুকু বদলায়? সত্যি কথা বলতে অনেক বেশি বদলাতে মন চায়, এবং আমরা ছোটবেলায় যেভাবে কাটিয়ে এসেছি জীবনটা এই রাজনৈতিক লাইফে আসার আগে ওরকম হতে মন চায়, কিন্তু সত্যি কথা বলতে অনেক ফর্মালিটির কারণে এটা করা হয়ে ওঠে না। এবং তখন অন্যান্যদেরকে যখন দেখি ওই একই স্মৃতিগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, একই জীবন পার করছে, হয়তো তারা বুঝতে পারছে না যে তারা তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো পার করছে, তখন সেগুলো দেখে সেই সময়গুলো মিস করি আসলে। একজন রাজনীতিবিদের জীবনটা আসলে তাহলে কি খুব কঠিন? এটার মধ্যে একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে, আলাদা একটা ধরন আছে, কিন্তু বেশ কিছু ফর্মালিটি আছে, অনেক কিছু মন চাইলেই করা যায় না। মানুষের একটা চিন্তা, আশা, আকাঙ্ক্ষা, এটা মাথায় রাখতে হয়। আমি যখন রাজনীতিতে আসিনি, আমার জীবনে কখন কি হবে, কি করব না করবো, এটা আমি নির্ধারণ করতাম। কিন্তু যখন রাজনীতিতে আসা হয় তখন অধিকাংশই আমি নির্ধারণ করি না। কিছুটা দেখা যায় যে আমার পার্টি নির্ধারণ করে, কিছুটা দেখা যায় আমার দলীয় নেতাকর্মীরা ঠিক করে, কিছুটা দেখা যায় সাধারণ মানুষ নির্ধারণ করে। তো এইরকম করে হয়ে যায় আর কি, কিন্তু সেসবের সাথে মানিয়ে নিতে হয়। কিন্তু দিন শেষে একটা জিনিস মনে হয় যে এই রাজনীতির জায়গা থেকে সুযোগ আছে। আপনি বাংলাদেশের পলিসি মেকিংয়ে গিয়ে একজন সংসদ সদস্য হয়ে, একজন মন্ত্রী হয়ে, একজন প্রধানমন্ত্রী হয়ে দেশের জন্য, মানুষের জন্য একটা ম্যাসিভ চেঞ্জে আপনি ভূমিকা রাখতে পারবেন। সো ওই জায়গাটাকে সামনে রেখে আসলে এই ছোট ছোট বিষয়গুলোকে স্যাক্রিফাইস করা হয়। আমাদের এই আয়োজনে আসলে আমরা একজন রাজনীতিবিদ সার্জিস আলমকে জানতে চাই না, আজকে আমরা ব্যক্তি সার্জিস আলমকে জানতে চাই। এবং যেমনটি বলছিলাম, এটা ঈদ স্পেশাল আয়োজন। আপনার পরিবারের একজন সদস্য ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আপনি যদি একটু পরিচয় করিয়ে দিতেন। জি, ওর নাম শাহাদাত হোসেন সাকিব, ও আমার নিজের ছোট ভাই। আমরা দুই ভাই। ও রাশিয়ার একটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে, তো এখন সেমিস্টার ব্রেকে বাংলাদেশে আছে। সাকিব, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। একটু জানতে চাই যে সার্জিস আলম ভাই হিসেবে কেমন, রাজনীতিবিদ হিসেবে কেমন? বড় ভাই হিসাবে একজন পারফেক্ট মানুষ, এবং উনি সবসময় আমাকে আদর, স্নেহ এবং উপদেশ দিয়ে আমার সামনে যে পথ চলা এবং ব্যক্তির যে জীবনের যে পথ চলা, উনি আমাকে সবসময় সেটা সাহস যোগান, শক্তি যোগান এবং আদেশ, উপদেশ, অনুপ্রেরণা দেন। এখানে একটা মজার জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমরা ফ্যামিলিগতভাবে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা জিনিস আছে, আমাদের ফ্যামিলির মানুষরা, আমরা যারা আছি, একজন আরেকজনের প্রতি টান অনেক বেশি থাকতে পারে, কিন্তু আমরা এটা কখনো এক্সপ্রেস করা হয় না। আমি জানি না, হয়তো অধিকাংশ ফ্যামিলির ক্ষেত্রে এরকম হতেও পারে, নাও হতে পারে। আমরা খুবই কম এক্সপ্রেসিভ নিজেদের ক্ষেত্রে আর কি। হয়তো ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি এক্সট্রোভার্ট, হয়তো বিভিন্ন আড্ডার জায়গায় এক্সট্রোভার্ট। তো আমার মনে হয় সাকিব আজকে যেটা বললো, ওর জীবনে মনে হয় প্রথম আজকে এটা বলেছে আর কি। পরিবারে আর কে কে রয়েছে? আমার আব্বু, আম্মু, আমার ছোট ভাই, আমরা এর মধ্যে এখন আবার এক্সটেন্ড হয়েছে। আমি যেহেতু এখন আমার ওয়াইফ আছে আমার সাথে, সাকিবও কিছুদিন আগে বিয়ে করেছে, ওরও ওয়াইফ আছে, তো এখন 6 সদস্য। কিন্তু আমরা আরেকটু এক্সটেন্ডেড পরিবার মনে করি, আমরা যৌথভাবে থাকি।
আমার 2 চাচা আছেন, বড় চাচা, ছোট চাচা, এবং আমার দাদি আছেন। দাদা মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে। তো আমরা বাকিরাও সবাই একসাথেই থাকি এখনও। এবং আমার মনে আছে আমাদের বাসার জয়েন্ট ফ্যামিলি, তো গ্রামের ঘরগুলো যেমন হয় আর কি, এরকম 4-5 দিয়ে ঘর আর মাঝখানে বড় একটা উঠান আছে। তো ওই উঠানে আমি তো প্রায় আমার এসএসসি পর্যন্ত বাড়িতে ছিলাম, তো 17 বছর 18 বছর বয়স পর্যন্ত। তো ওই উঠানে আমাদের মানে জীবনের অনেক বড় একটা স্মৃতির অংশ আর কি, যেটা হতো আমরা সবাই সকালে ঘুম থেকে একসাথে উঠতাম, ঘরের সামনে সিঁড়িতে একটু বসতাম, এই জিনিসগুলো। আবার বিকালে একসাথে খেলা, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে, এটা শর্ত ছিল, 2টা শর্ত ছিল বাড়িতে আর কি, আমার আম্মুর দেয়া, মানতেই হতো। এক, ফজরের আজানের সাথে সাথে উঠতে হবে, হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে, 2 ঘন্টা পড়তে হবে, এরপরে সকালের নাস্তা দিবে, নয় দিবে না। আর মাগরিবের আজানের সাথে সাথে, আগে আসরের পরে খেলতে যেতাম, মাগরিবের আজানের সাথে সাথে আসতাম, এসে পড়তে বসতে হইতো, এরপরে 2 ঘন্টা পড়তে হইতো, তারপর রাতের খাবার দিত না। এই 4 ঘন্টা পড়া মানে ছোটবেলা থেকে আম্মু মেইনটেইন শহুরে করতো। জীবনে এই বিষয়গুলো কতটা মিস করেন? কারণ এখন যৌথ পরিবার শহরে খুব একটা দেখা যায় না। আপনি ভীষণ ভাগ্যবান যে আপনি যৌথ পরিবারে বড় হয়েছেন। ঢাকায় তো মানে লাইফটা খুবই ছোট হয়ে যায় আর কি, পারিবারিক লাইফটা। আমি আর আমার ওয়াইফ আমরা ছোট্ট একটা বাসায় থাকি, আবার সাকিব ওর ওয়াইফ সহ আরেকটা জায়গায় একটা ছোট বাসায় থাকে। ওই যে কোলাহলটা, ওইটা আমি খুব মিস করি। আমার তো ওই সকালবেলা যেটা হতো, গ্রামে থাকতাম তো, তখন মুরগির ডাক দিয়েই ঘুম ভাঙতো, এরকম আসলেই হতো। ওই ধরুন পুকুর ছিল, সাঁতার কাটতে যেতাম, কিন্তু আমার দাদা আবার খুব স্ট্রিক্ট ছিল। উনি ওই পুকুরে সাঁতার কাটতে যেতে দিত না আর কি, পুকুরে পানিটা একটু ময়লা থাকতো। তো আমরা যেটা হইতো, ওই পুকুরে সাঁতার কেটে একটু এসে বাড়ির পিছনের প্রাচীর দিয়ে টপকিয়ে আর কি বাসায় ঢুকতাম। যদি সোজা আসতাম আর দাদা দেখতো, ওই দিন কপাল খারাপ ছিল। কোরবানির ঈদে কখনো গরুর হাটে যাওয়া হয়েছে? হ্যাঁ, এটা তো একটা ইভেন্টই ছিল আমাদের ক্ষেত্রে আর কি। আমরা সাকিবও গিয়েছে, মানে আমরা একসাথে হাটে যেতাম। তো যেটা হতো, আমরা তো পছন্দ করতাম ধরেন কালার দেখে, কোনটাকে দেখতে সুন্দর লাগে, কোনটা কত বড়, এরকম পছন্দ তাই তো। করতাম। কিন্তু বাসার তো উদ্দেশ্য এটা না, বাসার উদ্দেশ্য হলো যে ধরেন কোনটাতে মাংস বেশি হবে। তো আমার সাথে কখনো মিলতো না, এটা পছন্দ হইতো একটা, নিত আরেকটা। আর আরেকটা জিনিস হতো, গরুর হাটে প্রচুর কাদা থাকে আর কি। তো আমি খুব চেষ্টা করতাম, আমি আবার আমার কাপড়ের বিষয়ে একটু যত্নশীল। আমার ধরেন এই পাঞ্জাবি সাপোজ এটা আমার 5-7 বছর ভালো থাকে এবং আমি পরিও। তো ওইখানে আমি খুব সাবধান থাকতে চেষ্টা করতাম যে একটুও যেন কাদা না লাগে। কিন্তু গরু তো দৌড়াদৌড়ি করে, সেটা কি সম্ভব হয় হাটে কখনোই গেলে? সম্ভব হয় না। গরু দৌড়াদৌড়ি করতো, লেজ নাড়াতো, তো দেখা যেত যে কাদা দিয়ে ভরে যেত আর কি। আর নিয়ে আসার সময় মজা হতো, বাজার থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসার সময়। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গে আসি, একজন বিপ্লবী হওয়ার চেতনাটা আসলে কিভাবে এলো? এটা আসলে আমি তো তখন বিসিএস এর জন্য পড়াশোনা করছিলাম। বিসিএস এ আমার প্রিলিমিনারি হয়েছিল, রিটেন হয়েছিল, ভাইভা ছিল আর কি। ওই সময়ে এটা দিল যে 56% যে কোটা, ওইটা আবার পুনর্বহাল হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে, মাত্র 44% মেধার ভিত্তিতে হবে। এখন আমার মনে আছে আমি 2023 সালের জানুয়ারি থেকে 24 জুন পর্যন্ত এই পুরো সময়টা প্রতিদিন অন্তত 12 থেকে 14 ঘন্টা রেগুলার পড়তে হতো। সায়েন্স লাইব্রেরিতে আমি ফজরের নামাজ পড়ে আসতাম, আর ওইখানে এশার নামাজ পড়ে আমি হলে যেতাম। এই পুরো সময়টা ওইখানে টানা পড়া হতো। তার মানে মাঝখানে বোঝা যায় যে সার্জেস খুব পড়ুয়া স্টুডেন্ট ছিল। আর যারা বিসিএস এর জন্য দেখা যায় যে প্রিপারেশনটা নেয়, তারা কিন্তু ভীষণ পড়াশোনার পড়াশোনা মধ্যে করতে একটা হয়, ব্যস্ততার মধ্যে হ্যাঁ, দিয়ে যেতে হয়। অনেক পড়তে হয়। তার মানে পরিকল্পনা করে রাজনীতিতে আসা হয়নি। না, পরিকল্পনা করে হয়নি, এটা নিয়তি বা ভাগ্য এই পথে নিয়ে এসেছে আসলে। তো যেটা হলো যে এত কষ্টের পর আমরা দেখতাম আমাদের একজন ভাই বিসিএস এর প্রিলি হতো, রিটেন হতো, কিন্তু ভাইভাতে গিয়ে ধরেন অনেকের হলো না, অনেকের ভাইভা পর্যন্ত হয়েছে, তাও বিসিএস ক্যাডার হচ্ছে না। তাও বিসিএস ক্যাডার হচ্ছে মনে করেন, কিন্তু অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার বা ফরেন ক্যাডার, যেগুলো এক্সপেক্টেড ট্যাক্স, কাস্টমস, এগুলো পাচ্ছে না। তো কোনো কোটা না থেকেই এত কষ্ট করে একটা পছন্দ মতো ক্যাডার পাচ্ছে না, সেখানে যদি 56% কোটা হয়, তাহলে তো এই পড়াশোনা এত কষ্টের কোনো মূল্য থাকে না। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম, ওই দিনই 2024 5ই জুন বিকালবেলা 18 পরিপত্রটা বাতিল করা হয়। আমি সায়েন্স লাইব্রেরিতে তখন পড়তেছিলাম, তো হঠাৎ করে আসরের নামাজের জন্য বের হলাম, একটু ফোনটা একটু চেক করলাম, দেখি যে এই সবাই পুরো লাইব্রেরি গরম একেবারে, যে না এটা কোনোভাবে মানা যায় না। তো আমি তখন লাইব্রেরির একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ,
আমি ওইটার অ্যাডমিন ছিলাম আর স্পোক্স পার্সন হিসেবে কাজ করতাম, যারা লাইব্রেরিতে পড়াশোনা করতো আর কি, 1000-এর মতো স্টুডেন্ট, প্রায় 1 থেকে 1,500। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম না, এটা প্রতিবাদ করতে হবে। এবং আমি যখন এটা অর্গানাইজ করছিলাম এবং সামনের সারিতে ছিলাম, আমি এটা জেনে বুঝে গিয়েছিলাম যে এটার জন্য যদি আন্দোলনটা সফল না হয়, ব্যর্থ হয়, সরকারের আমি টার্গেটেড হব, আমার পরবর্তীতে গোয়েন্দা সংস্থা আমাকে ক্লিয়ারেন্স দিবে না, আমার আর সরকারি চাকরি হবে না, বিসিএসও হবে না। এটা জেনে ডিটারমাইন্ড হয়ে গিয়েছি যে যাই হোক, যা সিজিপিএ আছে ওইটা দিয়ে বিদেশে পিএইচডির জন্য চলে যাওয়া যাবে, হয়তো আরও 1 বছর হয়তো সময় লাগবে, কিন্তু আমি দরকার হলে বিদেশেই চলে যাব, কিন্তু একটা যৌক্তিক আন্দোলনে আমি নিজে সামনের সারিতে থেকে এটা করব। এবং ওই সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে যাওয়া, কোটা সংস্কার আন্দোলন, এই যৌক্তিক দাবিটাকে প্রতিরোধ করার জন্য তখনকার স্বৈরাচার সরকার গুলি করা শুরু করলো, মানুষ মারা শুরু করলো। বুলেটের সামনে দাঁড়ানোর সাহসটা আসলে কোথা থেকে এলো, আমি সেই প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। আলোচনার এই পর্যায়ে থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদ স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি গল্পে। সার্জিস আলম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনীতি করা এক জিনিস, বা আমরা যদি বলি যে সংগঠন করা এক জিনিস, কিন্তু আন্দোলন বা বুলেটের সামনে দাঁড়ানো সেটি কিন্তু পুরোপুরি একটা আলাদা বিষয়। এতটুকুন বয়সে সে সাহসটা কিভাবে এলো? একটা কোটা সংস্কার আন্দোলন থেকে শত শত মানুষকে হত্যার দিকে গেল এবং একটা স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে গেল, যখন আমি দেখলাম আমি একটা যৌক্তিক আন্দোলন করছি, আমার ডাকে সারা দেশের অসংখ্য জেলায়, আমাদের ডাকে অসংখ্য জেলা, অসংখ্য মানুষ রাস্তায় নামলো এবং তাদেরকে গুলি করা হলো, এবং মানুষ জাস্ট একটা নিরস্ত্র মানুষ 2 হাত উঁচু করে দাঁড়ালো, আমাদের ভাই আবু সাইদ, তাকে গুলি করে হত্যা করা হলো। এবং আমরা দেখলাম সেই 16 জুলাই থেকে শুরু করে 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই, এই সময় শত শত মানুষকে হত্যা করা হয়েছে। 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে, তারা তো তাদের অধিকাংশই তো হয়তো বিসিএস দিবে না, তারা শুধু তাদের ভাইদের সমর্থনে একটা যৌক্তিক আন্দোলনে নেমেছে। তো তখন যখন তাদের উপর এভাবে গুলি চালানো হলো এবং একদিনে প্রায় শতাধিক ভাইকে গুলি করে হত্যা করা হলো, তখন এই প্রত্যেকটা ঘটনার সাথে না সাহসটা বেড়ে যায়, দায়বদ্ধতা আসে, ভিতর থেকে একটা তাড়না আসে যে আমার জন্য একজন জীবন দিয়ে দিল, তাহলে তো এই জীবন, মানে এটা জীবনের ভয় করার এখন আর সুযোগ নাই, বরং তখন এটা মনে হয় যে তখন এই জীবন দিতে পারাটাই একটা অনেক বড় মানে আত্মতৃপ্তির হয়ে দাঁড়ায় আর কি। আন্দোলনের প্রথম দিন থেকে কখনো কি ভেবেছিলেন দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার পতন ঘটবে? না, এটা ভাবা হয়নি। আমাদের আন্দোলনটা তো যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন ছিল, এবং এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনটা ধরেন আমাদের উপর প্রথম হামলা হয় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা ছিল ব্যাপক পরিসরে হামলা, এর আগেও কুমিল্লায় হামলা হয়েছিল, এরকম বেশ কিছু জায়গায় হামলা হয়েছিল। কিন্তু ধরেন আমরা আন্দোলনটা 1 জুলাই থেকে একটা পর্যায়ে গেল, আন্দোলন কিন্তু আমরা প্রথম প্রতিবাদ জানিয়েছিলাম 6 জুন, এরপরেও 2 দিন আন্দোলন হয়েছিল জুন মাসে, এরপর ঈদের বিরতিতে চলে যাওয়া হয়। 1 জুলাই থেকে শুরু হয়ে 10 জুলাই, এই যে সময়টা, এর মধ্যে যদি ওই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনটা হয়তো শেখ হাসিনা মেনে নিত, এটা হয়তো স্বৈরাচার পতনের দিকে নাও যেতে পারতো বা যেত না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা তার পতন তার কর্মদোষের মধ্য দিয়ে নিজে ঘটিয়েছে। সেটা হচ্ছে ধরেন এই যৌক্তিক আন্দোলনের বাধা দিয়ে, রক্তপাত ঘটিয়ে, মানুষকে হত্যা করে, এবং সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এই ধরনের নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানোর উপর দিয়ে তিনি তার নিজের পতন নিজে নিশ্চিত করেছেন। আন্দোলনে যখন আমরা দেখছিলাম একের পর এক প্রাণহানি ঘটছিল, তখন আসলে পরিবারের ভাবমূর্তিটা কেমন ছিল? পরিবার থেকে ফোন দিয়ে বলেনি যে সার্জিস আর দরকার নেই? বাবা বা মায়ের ভূমিকাটা কেমন ছিল? আসলে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক বাবা মায়ের কাছে তার সন্তান তো অনেক প্রিয়, অনেক কষ্ট করে লালন পালন করে। বাড়ির বড় সন্তান, বড় ছেলে, আমার কাছে মনে হয়েছে তাদের একটা খুব প্রত্যাশা ছিল। প্রথম দিনই বুঝিয়ে বলেছিলাম, আমি আন্দোলনে যাচ্ছি যখন প্রথম দিনই আমাকে দেখে সামনে, আমি বলেছি যে এটা না হলে, তাদের স্বপ্ন ছিল কিন্তু যে আমি অ্যাডমিন ক্যাডারে যাব, ম্যাজিস্ট্রেট হব, ডিসি, ইউএনও, সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এরকম কিছু একটা। তো আমি বলেছি এই কারণেই আমি যাচ্ছি, যৌক্তিক কারণে। তো তারা কনভিন্স ছিল। পরবর্তীতে যখন এটা অনেক বড় পরিসরে যাচ্ছিল, তখন শুধু এটা বলতো একটু সাবধানে থাকতে। কিন্তু যখন আমাদের ডিবিতে তুলে নিয়ে গেল, এবং তার আগে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল, তো এর মধ্যবর্তী সময়টাতে বাসায় ঠিকমতো কমিউনিকেশন করতে পারিনি। তখন আসলে বাসার বিষয়গুলো কেমন ছিল, আমরা একটু যদি সাকিবের কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, বাসায় আসলে আম্মু প্রচুর কান্নাকাটি করতো। সকালবেলা আমি একদিন বাসায় সকালে ঘুম থেকে উঠে দেখি যে মানে খুব সকালে ওঠা হয়েছে,
আম্মু মুনাজাতে কান্নাকাটি করতেছে যে তোর ভাইয়াকে তো তুলে নিয়ে গেছে, এখন কি অবস্থা হয়, মারতেছে না কি করতেছে, ফোনও দিতেছে না। স্যার, জাস্ট ডিবি অফিস থেকে আপনারা ছাড়া পেলেন, কিন্তু আন্দোলনের মোড়টা কিভাবে ঘুরে গেল? তারপর থেকে আমরা দেখলাম যে একটা আমূল পরিবর্তন চলে এলো। আমি ডিবি অফিস থেকে বের হয়ে এসে আমি বাসায় কল দেওয়ার আগে আমি সাকিবকে কল দিয়েছিলাম, এবং ওই 2-3 তারিখের দিকে তখন আমি সাকিবকে, ও যেটা হতো ওকে বাসা থেকে আমাকে ডিজিএফআই তুলে নিয়ে গেল, ডিবিতে তুলে নিয়ে গেল। তো গ্রামের দিকে কাউকে একজনকে তুলে নিয়ে জেলে যাওয়া, এটা তার জন্য মান সম্মান শেষ হয়ে যাওয়া পারিবারিকভাবে। এবং এটা ধরেন আমার জন্য আমার আব্বু আম্মু মানে কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে আমার এই পুরো লাইফে, ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত এটা কখনো হয় নাই। খুব স্বাভাবিকভাবে একটা চাপের মধ্য দিয়ে গিয়েছে মানসিকভাবে। আরেকটা জিনিস হয়েছিল, আমার আব্বু কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতো। তো আমি যখন এটা যখন কোটা সংস্কার আন্দোলন থেকে চলে গেল এক দফার আন্দোলনে, এবং আমার উপজেলাতেও যারা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল, তো তখন আমার আব্বুকে অনেক চাপ প্রয়োগ করা হয় যে আমাকে যেন যে কোনো মূল্যে এই আন্দোলন থেকে সরায় ফেলে। আমার আব্বু এবং আমার আসনের আওয়ামী লীগের যিনি এমপি ছিল তাকে দিয়ে জাহাঙ্গীর কবির নানক আমার সাথে ফোনে কথা বলে, ওবায়দুল কাদের আমার সাথে ফোনে কথা বলে। এটা হচ্ছে ডিবি অফিস থেকে বের হওয়ার পর। এখন আমার আব্বুকে দিয়ে যদি ফোন ধরায় দেওয়া হয়, আমার তো কলে কথা বলতেছি, কিন্তু আমাকে চাপ প্রয়োগ করা হয়। এবং সর্বশেষ যখন দেখলো যে আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে ফোনটা রেখে দিয়ে তারপর আর তাদের কোনো কথা পাত্তা দিলাম না, তাদের সাথে কোনো কমিউনিকেশন করলাম না, ফোনটা সুইচ অফ করে দিলাম, তখন আমার আব্বুকে তারা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে বা পদত্যাগ করতে বাধ্য করে। আমার আব্বু তখন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ফেলে আন্দোলন চলাকালীন, তখন অগাস্টের শুরুতে। এবং এটার জন্য যদি আন্দোলন সফল না হতো, হয়তো আমার বাবা মায়ের বা আমার পরিবারের ওই এলাকায় আর কোনোদিন থাকা হতো না। এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই গণ আন্দোলন, যখন আমরা এখন একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে বিশেষ কোনো দেশ, বিশেষ কোনো শক্তি রেজিম চেঞ্জ করেছে, তখন শুনতে কেমন লাগে? ধরেন অনেকে অনেক রকম তাদের জায়গা থেকে এটা অ্যাজাম্পশন বলে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য নেয়, ওই তথ্যগুলোর ভিত্তিতে একটা কথা বলে। আবার ওই তথ্যগুলো যে কতটুকু সত্য এটা তাদের কোনো ধারণা নেই। আপনি একটা জিনিস বলেন, যদি এই কোটা সংস্কারটা ধরেন ওই 15 জুলাই বা ধরেন 13 জুলাইয়ের আগে মেনে নেওয়া হতো, আন্দোলনটা তো এইদিকে যেত না, তাই না? নিশ্চয়ই না। সেই জায়গা থেকে কেউ একজন বলল যে ধরেন বাইরের কোনো একটা দেশ রেজিম চেঞ্জ করেছে, হয়তো তাদের আকাঙ্ক্ষা ছিল, হয়তো অন্য কিছু ছিল, হয়তো মিলে গিয়েছে কাকতালীয়ভাবে, এটা হতে পারে। আমি মনে করি এই অভ্যুত্থানে শুধু রাজনৈতিক দলে এটা আন্দোলনের সীমাবদ্ধ ছিল না, গণমানুষ নেমে এসেছে দেখে অভ্যুত্থানটা সফল হয়েছে। আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছে ওই অগাস্টের 3 তারিখে যখন শহীদ মিনারে যাচ্ছিলাম, সাকিব আবার বাসায় বাধা করা সত্ত্বেও যে একটা ছেলে তো মনে হয় শেষই হয়ে গেল, তুইও কি শেষ হয়ে যাবি, তো ও আন্দোলনে যেত লুকিয়ে লুকিয়ে আর কি বাড়ি থেকে। তো আমি তখন ওকে 3 আগস্টে ফোন দিয়ে বললাম যে আমি আজকে শহীদ মিনারে যাচ্ছি। ও আন্দোলনে অংশগ্রহণ করতে ঠাকুরগাঁ যেত, ঠাকুরগাঁ বড় আন্দোলন হচ্ছিল ওই সময়। তো আমি তখন ওকে বললাম যে তোর কোনোভাবেই আন্দোলনে আজকে যাওয়া যাবে না, কারণ আজকে গুলি চালানো হতে পারে সবাইকে, মানে বিশাল সংখ্যক মানুষকে। যাচ্ছেন কিন্তু ছোট ভাইকে ঠিকই নিষেধ করছে। হ্যাঁ, কারণটা হচ্ছে মনে হচ্ছিল আর কি যে মানে বাবা মা তো এক সময় তারাও বৃদ্ধ হবে, তাদেরও তো একটা দায়িত্ব নিতে হবে, তারা তো এতদিন ধরে আমাদের দায়িত্ব নিয়েছে, তো দুইজনই যদি না থাকি এটা তাদের সাথে ইনজাস্টিস। তো এরকম হাজার হাজার স্মৃতি আছে, বলতে শত শত ঘন্টা হয়তো চলে যাবে আর কি। একটু যদি জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর জীবনটা কেমন ছিল? আমি হলে প্রথম দিন যখন যাই, আমার মনে আছে ফেব্রুয়ারি 2 তারিখ 2017 সাল, বললো যে আজকে ফার্স্ট ইয়ারকে অমর একুশে হলে উঠাবে, যারা যারা অমর একুশ হলে অ্যাটাচ সবাই হলে আসবেন আজকে। বিকালের দিকে হলে গেলাম, আমাদেরকে একটা রুম দেখায় দেওয়া হলো, এই রুমটা ফার্স্ট ইয়ারের জন্য। ওইটা রুম হচ্ছে লিগালি 4 জন থাকার কথা, 4টা বেড থাকবে, 4টা পড়ার টেবিল থাকবে। ওই রুমে আমরা প্রথম দিন গিয়ে উঠলাম 40 জন, এবং শুধুমাত্র তোষক দেয়া, সিঙ্গেল তোষক 10টা দেয়া, আর কিচ্ছু নাই, না বেডশিট না কোনো বালিশ, কিচ্ছু না। ওই তোষকগুলোতে ঘুমাইতে হবে। আমরা বললাম আমরা যে ব্যাগ নিয়ে আসছি, ট্রাঙ্ক নিয়ে আসছি, এগুলো রাখবো কই? বলে বাইরে রাখতে হবে। আমরা কেউ কিচেনে রাখলাম, কেউ লনে রাখলাম, হাঁটার যে জায়গাটা ওইভাবে রাখলাম। 4 জনের একটা রুম, 2-3 দিনের মধ্যে এটা 60 জন চলে গেল। এরকম হয়েছে যে একদিকে কাত হয়ে ঘুমিয়েছি, একটু সোজা হয়ে আরেক দিকে কাত হয়ে ঘুমাবো, এই জায়গাটা ছিল না। শিক্ষার পরিবেশটা আসলে কোথায়? এইরকমই ছিল। মানে সত্যি কথা বলতে কি, মানে আমরা যে বাংলাদেশকে যেই জায়গায় আমাদেরকে দেখানো হয়েছে, দেখেছি, আপনি কি দিয়ে দেখবেন? আপনি শিক্ষা দিয়ে দেখবেন, চিকিৎসা দিয়ে দেখবেন, জীবন মান দিয়ে দেখবেন, মানুষ কতটা শান্তিপূর্ণ লাইফ লিড করতে পারতেছে এগুলো দিয়ে দেখবেন। এই প্রত্যেকটার আপনি ভিতরে যাবেন, তখনও এখনও
এটা প্রত্যাশার ধারে কাছেও না। আমি যদি ওই হলের ওইটা আরেকটু জাস্ট অ্যাড করি, আমাদের ওইখানে পড়ার টেবিল ছিল না, কিন্তু রিডিং রুম ছিল, ওইখানে আমরা যেতে পারতাম। এবং আমাদের যেটা হয়েছে, ওই গণরুমে একসাথে রাখার উদ্দেশ্য ছিল ছাত্রলীগের যখন প্রোগ্রাম হবে আমাদের সবাইকে যেন একসাথে পায়। এবং সিট পাওয়া যে একটা অলীক স্বপ্নের বিষয়, এবং এই সিটের নিয়ন্ত্রণ যে ছাত্রলীগ করে, তাদের প্রোগ্রাম গেস্ট রুম আপনি যদি করেন তাহলে তাড়াতাড়ি সিট পাবেন, এই যে একটা আপনার সামনে মূলা ঝুলিয়ে রাখা, এটার মধ্য দিয়ে যাদের কষ্ট হতো বাইরে থাকতে বা থাকতে চাইতো না, সেই মানুষগুলো এটার কারণে ওই গরমেই থাকতো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে জীবন নিয়ে তো অনেক গল্প হলো, একটি গল্প কি বাদ পড়ে গেল সার্জিস? কোনটা? প্রেম ভালোবাসার গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই ডাইভার্সিফাইড জায়গা, এখানে সব কিছুর অপশন আছে। আসলে এখানকার জায়গা ভেদে না প্রত্যেকটা পরিবেশ আলাদা। কোনো উত্তর শুনবো না, আমি নাকি যাচ্ছি ভয় এখানে কাজ করছে যে বাসায় যেতে হবে? ধরেন এখানে কার্জন হলে না, সেটা আমার মাথায় আছে, সো সেই অনুযায়ী উত্তরটা হবে। আমার ব্যাচে মেয়ে ছিল আমার ডিপার্টমেন্টে 55 জন, আর ছেলে ছিল 17 জন, 72 জনের আমরা একটা ব্যাচ ছিলাম। সো আমার ডিপার্টমেন্ট জুওলজি ছিল, এখানে মেয়ে 4 ভাগের 3 ভাগ ছিল আর কি। তো খুব স্বাভাবিকভাবেই হচ্ছে এখানে যেটা হতো যে ছেলেদের খুব স্বাভাবিকভাবেই একটু সংখ্যা যেহেতু কম, পৃথিবীর যে কোনো জায়গায় যেটা অপ্রতুল সেটার চাহিদা বেশি, এটাই তো স্বাভাবিক। তো এরকম ছিল আমি একটা মজার জিনিস বলতে পারি, এটা বললে আশা করি কোনো ঝামেলা নাই আর কি, এখানেও নাই বাসাতেও নাই। চিন্তা করে বলতে হচ্ছে না। আমার হচ্ছে ডিপার্টমেন্টের একজন বড় আপুকে আমার অনেক পছন্দ ছিল, উনি আমার সম্ভবত 3-4 ব্যাচের সিনিয়র ছিল। তো হচ্ছে এটা ওর মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আমি যখন হচ্ছে 4th ইয়ারে পড়ি, তখন আপুর তো মাস্টার শেষ হয়ে যায়, আপুর বিয়ে হয়ে যায়, উনি তখন সম্ভবত পড়াশুনো করতে এবং উইথ ওনার হাজব্যান্ড সহ হচ্ছে ইউএসএ চলে যান। তো যেদিন আপু যান ওই দিন আমি আপুকে বলছিলাম, আমার মনে আছে যে আপু আপনাকে আমার অনেক পছন্দ, আপনি যদি আমার ব্যাচমেট হতেন তাহলে খুব ভালো হতো আসলে, কিংবা আমার যদি জুনিয়র হতেন, আমি যদি আপনার সিনিয়র হতাম। তো এটা আমার খুব মজার একটা জিনিস এবং খুব রিলিফ ফিল হয়েছিল যে আপুকে আমি সাহস করে এটা বলতে পেরেছিলাম। আমি ভেবেছিলাম যে দুই একটা মানে মাথায় টালা খাবো আর কি আপুর হাতে। উনি আমাকে খুবই স্নেহ করতেন, তো সেরকম কিছু খাইনি। তো আপু আমাকে হচ্ছে এরকম করে বলল, হ্যাঁ খুব সাহস হয়ে গেছে না বড় আপুকে এসব বলার। তো এটা আমার একটা লাইফের মজার স্মৃতি আর কি। তার মানে গল্পটা খুব চিন্তা ভাবনা করেই কৌশলী ভাবেই বলেছেন। নিশ্চয়ই আপনার সহধর্মিনী রাগ করবেন, একটু সহধর্মিনীর গল্প শুনি। আমি খুব স্বাভাবিকভাবে হচ্ছে ওনাকে নিয়ে কখনোই ওইভাবে সোশ্যাল মিডিয়ায় আমিও বলি না, আর উনিও তো কখনো আসে না। তো খুবই ভালো মানুষ, নির্দ্বিধায়, আর হচ্ছে প্র্যাকটিসিং একজন মুসলিম একই সাথে। আর কি বলবো, আমার মনে হয় যে সব দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা গণ অভ্যুত্থান দেখেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস দেখেছি, তারপর আমরা নির্বাচিত সরকার পেলাম, 3 মাস অতিক্রম করেছে। সব কিছু মিলিয়ে সার্জিস আলম, বাংলাদেশটা এখন কেমন আছে? আমি সেই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, আলোচনার এই পর্যায়ে আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন নিউজ 24 এর ঈদ স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি গল্প আড্ডায়। সার্জিস আলম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা বাংলাদেশের যদি বলি যে চড়াই উত্তরের সময়টা দেখেছেন, 24-এর গণ অভ্যুত্থান, তার পরবর্তী অন্তর্বর্তী শাসন, এখন নির্বাচিত সরকার, সব কিছু মিলিয়ে যদি জানতে চাই বাংলাদেশ কেমন আছে? যেমন প্রত্যাশা ছিল আমাদের যে এইরকম বাংলাদেশ আমরা জুলাইয়ের পরে প্রত্যাশা করি, তেমন আসলে নেই। এবং আমি এটাও মনে করি যতটুকু অন্তত হওয়া দরকার ছিল ততটুকু হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন হওয়া দরকার ছিল বা যতটুকু তাদের করা দরকার ছিল তারাও ততটুকু করতে পারেনি, এটাও সত্য। কিন্তু তখন আমি এটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটুকু মানে মিনিমাম নিয়ন্ত্রণে ছিল, এখন আবার কেন জানি লাগামটা আবার ছেড়ে যাচ্ছে। সত্যি বলতে কি, আমরা তো একটা অভ্যুত্থানে অংশ নিয়েছি, অভ্যুত্থানটা করে ফেলেছি, সামনের সারিতে ছিলাম, কিন্তু এরপরে কিভাবে আমাদের একটা ড্রাস্টিক একটা চেঞ্জ করা প্রয়োজন এবং কিভাবে এটা করা দরকার ছিল, আমাদের ওই অভিজ্ঞতাটা ছিল না, সীমাবদ্ধতার ছিল এবং অনেক পিছুটান ছিল। রাজনৈতিক দল বলি, বিভিন্ন স্টেক হোল্ডার বলি, বিজনেসম্যান, পলিটিশিয়ান, সবাই না তার মতো করে চায় যে একটা জিনিস হবে, পরিবর্তন হবে, যেন তার মতো করে হয়। আসলে আমি মনে করি যে পরিবর্তনটা হবে, এটাকে উপেক্ষা করার সুযোগ নাই, কারণ মানুষের
মনস্তত্ত্বে একটা পরিবর্তন ঘটে গেছে। আপনি দেখবেন এখন যে কোনো একটা কিছু ধরেন একটা হসপিটাল সিকেডি হসপিটালের ওই যিনি কিডনি ট্রান্সপ্লান্ট করান একজন ডক্টর, প্রায় 2000 অধিক কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন। যুব দলের একজন সেখানে চাঁদাবাজি করতে গিয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বাধ্য হয়েছে তার ওখানে যেতে। সো মানুষের মনস্তত্ত্বে একটা পরিবর্তন হয়েছে কি, মানুষ এত সহজে এখন আর মেনে নিবে না। এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছে যে বিরোধী দল ইতিমধ্যেই এই 3 মাসের সময়ের পরিক্রমায় বেশ হার্ড লাইনে চলে গেছে। সংসদীয় রাজনীতি এবং রাজপথের রাজনীতি সমান তালে চলছে, এবং আপনারাই বলছেন যে সরকার অনেক অজনপ্রিয় হয়ে উঠেছে, জন আস্থা নেই সরকারের প্রতি, এবং কেউ কেউ বলছে সরকার স্বৈরাচারও হয়ে উঠেছে। অতীতের ট্রমা থেকেই কি এত অভিযোগ? না, এটা অতীতের ট্রমা থেকে না, বরং আমি বলি যারা বলছে যে আমরা 3 মাসের মধ্যে হার্ড লাইনে গিয়েছি, তারা অতীতের সাথে হার্ড লাইনে যাওয়া না যাওয়ার ওই কম্প্যারিজনটা করছে। ধরেন অতীতের একটা সরকারের কাছে আমার যে প্রত্যাশা ছিল বা ওই সরকারের যে দায়িত্ব ছিল ওই অনুযায়ী মানুষের প্রত্যাশা ছিল তখন। এখনকার আমাদেরও প্রত্যাশা বেশি, মানুষের প্রত্যাশা বেশি, সরকারেরও দায়িত্ব বেশি। এই জন্য আমাদের এখনকার যে পদ্ধতি কর্মসূচি এটা কিন্তু অতীতের সাথে কম্পেয়ার করলে হবে না, ওই অনুযায়ী হার্ড লাইনই মনে হবে। বরং আমরা মনে করছি এটা একই সাথে বিএনপির জন্য ভালো, বিএনপির ভালোভাবে সরকার চালানো এনসিপির জন্য ভালো, পুরো দেশের জন্য ভালো, স্বয়ং বিএনপির জন্য ভালো। এবং বিএনপি যদি ফেইল করে, শুধু বিএনপি ফেইল করবে না, বাংলাদেশ ফেইল করবে, কারণ এটা একটা বাংলাদেশ গুরুত্বপূর্ণ ট্রানজিশনাল পিরিয়ড পার করছে। তো সেই জায়গা থেকে আমরা একই সাথে আরেকটা রাজনৈতিক দল না, শুধু আমরা মনে করি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষীও বটে, কারণ আমরা একটা আরেকটার সাথে কানেক্টেড, অ্যালাইন্ড। তো সেই জায়গা থেকে আমাদের এই কঠোর সমালোচনাটা প্রয়োজন। রাজপথের হার্ডলাইনের তো কোনো প্রোগ্রাম হয়নি এখন পর্যন্ত, বরং এটা হচ্ছে বিএনপিকে বারবার মনে করিয়ে দেয়া যে আপনাদের এটা করা উচিত। অন্যথায় বাংলাদেশের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে অবস্থান, সেখানে যদি বিএনপি ফেইল করে তাহলে এটা আওয়ামী লীগকে ফিরে আসার একটা পথ তৈরি করে দেয়া হবে। সো আমরা চাচ্ছি বিএনপি ভালোভাবে ফাংশন করুক, কিন্তু আমরা আগের মতো চুপ করে থাকবো না। জামায়াতের সঙ্গে যখন আপনারা নির্বাচনী জোটে গেলেন, বলা হয় যে অনেকে আশাহত হয়েছে, অনেকে শঙ্কা প্রকাশ করেছে যে এনসিপি কি তবে জামায়াতে বিলীন হতে যাচ্ছে? এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? প্রথমত হচ্ছে খুব স্বাভাবিকভাবে একটা এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যারা মনে করতো ব্যক্তি অভিমত যে বিএনপির সাথে গেলে ভালো হতো, তারা হয়তো আশাহত হয়েছে। আবার যারা মনে করতো যে মাঠের অবস্থা, সিচুয়েশন, সেই জায়গা থেকে জামায়াতের সাথে গিয়ে ভালো করেছে, তাহলে তারা হয়তো আবার খুশি হয়েছে। আমরা এখন পর্যন্ত মনে করি আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল, কারণ আমরা এই নির্বাচনের আগেই বুঝতে পারছিলাম ঐকমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্নভাবে যে বিএনপি দিন শেষে সংস্কারটা করবে না, বিএনপি দিন শেষে গণভোটের রায়টাকে মানবে না। সো আমরা যদি বিএনপির সাথে জোট করি, আমার এই প্রত্যেকটা দায় নিতে হবে। আমি এনসিপির একজন সদস্য, আমি কিভাবে এই দায় নিয়ে চলবো যে আমাকে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতে হচ্ছে? তাহলে তো আমি এনসিপিই থাকি না, কারণ এটা তো আমার অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান, যেটা দিয়ে আমার জন্ম, যেটা দিয়ে আমার আত্মপ্রকাশ। সো ওই দিক থেকে আমরা মনে করি ঠিক ছিলাম। এবং আমরা এটাও আপনাকে নিশ্চিত করি, জামায়াত একটা ডানপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমরা একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল। তাদের সাথে আমাদের বিলীন হওয়ার চান্স বিএনপির তুলনায় 1000 গুণ কম, কারণ দুইটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল যেটা ডিফারেন্ট টোটালি, এটার পার্থক্যটা টোটালি বোঝা যায়। আমরা এখনও স্থানীয় নির্বাচনে এককভাবেই প্রস্তুতি নিচ্ছি। সো ওইটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল। প্রশ্ন এসেছে যে জোট ভাঙতে যাচ্ছে কিনা, আর সেটা তো সামগ্রিকভাবে সময়ের সাথে সাথে বোঝা যাবে। যখন মাঠ পর্যায়ে এককভাবে নির্বাচন হবে, হয়তো এটার প্রভাব জোটে কিছুটা পড়তেও পারে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। আমরা এটুকু বলতে পারি যে দিন শেষে মানুষের যেটা আকাঙ্ক্ষা ছিল, একটা দেশের সিস্টেমগুলোর পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, মানুষের একটা শান্তিপূর্ণ জীবন দরকার, ওইটার জন্য এনসিপি কাজ করে যাবে। যেই দলগুলোর এটার পক্ষে অবস্থান থাকবে কথায় এবং কাজে, আমরা আগামীতে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা গল্প আড্ডায় আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাই যে ঈদের দিনে কোন পোশাকটি পরতে খুব পছন্দ করেন, কোন খাবারটি খেতে খুব ভালোবাসেন? ঈদের দিনে তো খুব স্বাভাবিকভাবে পাঞ্জাবি পায়জামা পরে থাকা হয়। আর হচ্ছে আমার বাসায় যেটা হয় আসলে, মানে আমাদের ট্রেডিশনাল কিছু রান্না আছে গ্রামের, ওই জিনিসগুলো আমার পছন্দ। ধরেন যেটা হয়, অনেকে দেখা যায় বাসায় কাচ্চি রান্না করে, তারপর হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের এরকম স্পেশাল আইটেম শহরের যেগুলো আমরা হয়। বিবাহিত জীবনে নিজে কখনো রান্না করেন কি? হ্যাঁ, আমার চেয়ে সাকিব রান্নায় অনেক ভালো। আমরা করোনার সময় 6 মাস ঢাকায় ছিলাম, তো ও ছিল মেইন শেফ,
আর আমি ওর ছিলাম আর কি অ্যাসিস্ট্যান্ট টাইপের। ওর রান্না খুবই ভালো। আমরা যেহেতু ঈদ আড্ডায় রয়েছে, একটু জানতে চাই যে ভাই ভাই যখন বড় হয় তখন আসলে একই ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয় না, সেটি তো নিশ্চয়ই হয় না। সাকিব, এমন কোনো মজার গল্প আছে কি? হ্যাঁ, এমন তো অনেক আছেই যে আমি মানে খুব বেশি পড়াশোনা করতাম না, ভাইয়া খুব পড়াশোনায় অনেক ভালো ছিল। তো ভাইয়া চাইতো আমি যেন ভালো করে পড়াশোনা করি, আমাকে অনেক বুঝাইতো, বা যখন পড়াশোনা করতাম আমাকে ম্যাথ করতে দিত, আমি ওটা কখনো করতে পারতাম না, আবার শিখাই দিত, তাও আমি করতে পারতাম না। খেলাধুলা করতাম, তো এরকম হতো যে একবার আমার মনে আছে আমাদের বাড়ির পাশে খেলতেছিলাম, তো ক্রিকেট খেলতেছিলাম, ভাইয়া 49 রান করছে, লাস্টে আর 1 রানের দরকারের জন্য 50 করতে পারেনি। তো আমরা ছোট, তো ব্যাট এইভাবে পিছন দিয়ে বাড়ি মারছে, আর আমি ব্যাট করতে আসছিলাম, কারণ ও আউট হয়েছে, এই জন্য আমি ব্যাট করতে আসবো, ব্যাট আসে আমার এখানে লাগছে। সেই তো চিহ্নটা এখনো রয়ে হ্যাঁ, গেছে। এখনো আছে। চিহ্ন আছে। এই মাংসটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো এটা কি হয়েছে, আমাকে ডাক্তারের কাছে না নিয়ে যায়, বাঁশের ওইখানে কিছু পাওয়া যেত, হ্যাঁ। ওই যে বাঁশের আর ঘাস পাওয়া যেত, ওইগুলা দিয়ে আমার মুখে করছে আর কি। সার্জিস, আপনি শুরুতেই বলছিলেন যে আপনি খুবই ইন্ট্রোভার্ট, পরিবারের সবাই খুবই ইন্ট্রোভার্ট। এই পরিবারের আয়োজনের সাথে। মধ্য দিয়ে কি আসলে বলতে চান কিনা বাবা মাকে ভীষণ ভালোবাসি? আমি এখনো এই শব্দটা বলতে পারবো না আসলে, মানে ওই জায়গাটাতে আমি এখনো ইন্ট্রোভার্ট। পরিবারের মানুষের সাথে একটু ইন্ট্রোভার্ট, বাট আমার যারা একদম খুব ক্লোজ বন্ধু সার্কেল, আমার বন্ধু সার্কেল যারা খুবই ক্লোজ, এটা ছোট। স্কুল লাইফে 1-2 জন ছিল, কলেজ লাইফে 2-4 জন, ভার্সিটি লাইফে হয়তো 5-7 জন, তাদের সাথে আবার একটু এক্সট্রোভার্ট। তো সত্যিই বাবা মার প্রতি অনেক বেশি টান আছে এখনও, যতটুকু তাদেরকে সময় দেওয়া দরকার, যতটুকু রেসপন্সিবিলিটি পালন করা দরকার, দায়িত্ব নেওয়া দরকার, এইটুকু নিতে পারি না, সময় দিতে পারি না, কিন্তু ওইটুকু টান সব সময় কাজ করে। শুধু এইটুকু মানে ওনারা যেন এই যে এটা করতে পারি না, যতটুকু করা উচিত, এটার জন্য যেন আমাকে মাফ করে দেয়। বাট আমি তো দিন শেষে হয়তো আল্লাহ যদি সহায় থাকে, এমন কিছুই করার ইচ্ছা আছে যেটা হয়তো তাদেরকে, মানে তারা একটু প্রাউডলি বলবে যে আমার ছেলে এই জায়গায় এইটুকু করছে বা করার চেষ্টা করছে, এটা অভ্যুত্থানের পরে তারা যেভাবে বলতো। তো ইনশাল্লাহ আগামী তো বলতে পারবে, ওইটুকু আমি আমার জায়গা থেকে আমরা করার আমাদের চেষ্টা করব। আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে সাকিব, শেষ প্রশ্নটি আপনার কাছে রাখি, ভাইকে না বলা এমন কোন অনুভূতির কথা এক লাইনে বলতে চান কিনা? কখনো বলা হয়নি আসলে, ভাইয়ার সাথে আমার খুব বেশি কথা হয় না, বা আমি ওনাকে অনেক ভয় পাই। তো সব সময় আমি চিন্তা করি যে আমার কোনো কাজের মাধ্যমে যেন তার মান সম্মান না যায়, আমি এটা চেষ্টা করি, এবং আমি সব সময় ঠিকঠাক থাকার ট্রাই করি। তো ওনাকে কখনো বলা হয়নি যে বাবা মার পর ওনাকেই সব থেকে বেশি ভালোবাসছিলাম এবং বাসি। অসাধারণ, অসাধারণ। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এখানেই শেষ করছি নিউজ 24 এর ঈদ স্পেশাল জনতন্ত্র গণতন্ত্র। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।